নেইমারের পর ব্রাজিলিয়ান ফুটবলের সবচেয়ে বড় সেন্সেশন এনরিক ইজ ব্যাক। Le centre, pas mal. Oui, Au oui. deuxième poteau, Hendrik. Le demi-but, le premier but de Monsieur. অলিম্পিক লিয়ের হয়ে নিজের প্রথম গোলের মাধ্যমে এনরিকের নতুন জার্নির শুরু। এই এনরিককে কেন ব্রাজিলিয়ান দলে এই মুহূর্তে মাস্ট নিডেড সে সম্পর্কে আজকে কথা বলার চেষ্টা করব। রিয়াল মাদ্রিদে যখন এনরিক জয়েন করেন এর চেয়ে বড় সেন্সেশন হয়তো ফুটবলে খুবই কম ছিল। নেইমারের পর ব্রাজিলিয়ান কোনো প্লেয়ার নিয়ে এত বেশি হাইপ কখনো দেখা যায়নি। এনরিকের এত বড় একটা ট্রান্সফারের পর ভাবা হয়েছিল যে রিয়াল মাদ্রিদের হয়ে তিনি রেগুলার নিজেদেরকে প্রমাণ করতে পারবেন এবং জাতীয় দলে জায়গা করে নিতে পারবেন। কিন্তু কিলিয়ান এমবাপের সাইন করার পর এটা অনেকটা নিশ্চিত ছিল যে তিনি খুব বেশি গেম টাইম পাবেন না। আনচেলত্তির আন্ডারেও তিনি ম্যাচ টাইম পাননি, সাইবি আলোনসোর অধীনেও তিনি ম্যাচ টাইম পাননি। বেঞ্চে বেশিরভাগ সময় কাটানোর জন্য জাতীয় দল থেকেও তাকে বাদ দিতে হয়েছে। ওভারঅল কার্লো আনচেলত্তি কোচ হয়ে আসার পর এই জিনিসটা নিশ্চিত যে প্লেয়ারগুলো রেগুলার ম্যাচ খেলবেন না কিংবা ফিট থাকবেন না তাদেরকে তিনি কল আপ করবেন না। এই হিসেবে এনরিকের জানুয়ারির অনেক আগেই তার ট্রান্সফারটা করে নেওয়া উচিত ছিল, গত সামারেই তার ট্রান্সফারটা করে নেওয়া উচিত ছিল। কিন্তু শেষ পর্যন্ত জানুয়ারিতে তিনি অলিম্পিক লিওতে জয়েন করেছেন, এখন থেকে রেগুলার ফুটবল খেলবেন এবং রেগুলার ফুটবল খেলার প্রথম ম্যাচে তিনি গোলের দেখা পেয়েছেন। ওভারঅল লিলের বিপক্ষে এনরিকের যে পারফরমেন্স সেটাকে শুধু গোল দিয়ে ডিফাইন করা যায় না। এনরিক সম্পূর্ণ ডমিনেট করেছে ম্যাচটা। যেতটুকু জায়গায় সে খেলেছে সেখানে তার ইলেকট্রিফাইং সেই টাচগুলো দেখা গিয়েছে, সেই ম্যাজেস্টিক পারফরমেন্সটা দেখা গিয়েছে, সেই ফার্স্ট ট্রানজিশন টার্নিং কিংবা হঠাৎ করে শট করার সেই মানসিকতা, সেই পুরাতন এনরিককে দেখা গিয়েছে যেটা আমরা দেখতে চাই। এনরিকের ফুটবল আমাদের চেনা পরিচিত অনেক ব্রাজিলিয়ান থেকে আলাদা। সে খুব বেশি স্কিল বেজ না, কিন্তু ফিনিশিংয়ে দুর্দান্ত। দেখুন ব্রাজিলে কিন্তু প্রচুর বল মেকার আছে, এমনকি অ্যাসিস্ট করার মতো প্লেয়ার আছে, ভালো উইঙ্গার আছে, কিন্তু একজন ভালো নাম্বার 9 নেই। এই সমস্যাটা ব্রাজিলকে ভুগিয়ে যাচ্ছে ঠিক রোনালদো নাজারিওর পর থেকেই। এনরিকের মধ্যে সবচেয়ে ভালো কোয়ালিটি হচ্ছে তিনি গোল করতে পারেন, গোলের ক্ষুধা আছে তার, এবং ঠিক সময় ঠিক পজিশনে তিনি পৌঁছে যেতে পারেন। ব্রাজিলিয়ান জাতীয় দলে এখন পর্যন্ত 14টা ম্যাচ খেলেছেন, অবশ্যই বেশিরভাগ ম্যাচে তিনি স্টার্ট করেননি এবং রেগুলার ম্যাচ টাইমও পাননি। তারপরেও তিনি 3টি গোল করতে পেরেছেন। ইংল্যান্ড এবং স্পেনের মতো বড় দলগুলোর বিপক্ষে রয়েছে তার গোল, তার উপর প্রত্যেকটি গোল ছিল প্রলিফিক স্ট্রাইকিংয়ের সবচেয়ে বড় নমুনা। এই প্লেয়ারটি ব্রাজিলের নাম্বার 9 হিসেবে তুরুপের তাস হতে পারে। দেখুন ব্রাজিল কিন্তু রেগুলার কিন্তু চান্সেস তৈরি করছে, ওয়ার্ল্ড কাপে খুব বেশি চান্সেস তারা তৈরি করে কিন্তু গোল করতে পারে না, কেননা তাদের ভালো একজন ফিনিশার নেই, তাদের ভালো বল মেকার আছে, ক্রিয়েটিভ প্লেয়ার আছে। এই সমস্যার সমাধান এনরিক হতে পারেন এবং আমার কাছে মনে হয় যদি এনরিক নিজেকে এই 6 মাসের মধ্যে পরিপূর্ণ একজন প্লেয়ার হিসেবে গড়ে তুলতে পারেন তাহলে তার বিশ্বকাপে রেগুলার স্টার্টার হওয়া প্রয়োজন। ব্রাজিলের এই দলটাতে দুজন ইয়থ প্লেয়ার, স্পেশালি এস্তেবা উইলিয়ান এবং এনরিক, এই দুইজনের স্টার্টার হওয়ার যথেষ্ট চান্স রয়েছে এবং এই দুইজনের স্টার্টার হওয়া কিন্তু ব্রাজিলের জন্য ভালো একটা লক্ষণ। ওয়ার্ল্ড কাপে ব্রাজিলের নাম্বার 9 পজিশনে অপশন আছে খুবই কম। রিচার্লিসন, ম্যাথিউস কুনহা কিংবা ইগোর জেসুস, জোয়াও পেদ্রো, যারা কেউই কিন্তু নিজেকে তেমনভাবে প্রতিষ্ঠা করতে পারেননি। প্লেয়ার ভালো পারফর্ম করছে বলে তাকে জাতীয় দলে নিয়ে আসবেন, তারপর কিছুদিন পরে ছুঁড়ে ফেলে দেবেন। এই কালচার থেকে ব্রাজিলে বেরিয়ে আসতে হবে। ব্রাজিলের ক্লাসি টপ লেভেলের প্লেয়ার প্রয়োজন এবং এনরিক সেই সমস্যার সমাধান হতে পারেন। সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, মার্চে কি এনরিক জাতীয় দলে ফিরবেন? বিশ্বকাপ দলে কি তিনি জায়গা করে নিতে পারবেন? কার্লো আনচেলত্তি এনরিকের ব্যাপারে যে ধরনের মানসিকতা দেখিয়েছেন সেখান থেকে একটা জিনিস ক্লিয়ার, এনরিকের ব্যাপারে কার্লো আনচেলত্তি এখনও স্যাটিসফাইড নন। এনরিককে আরও বেশি এফোর্ট দিতে হবে, ম্যাচে আরও বেশি এনগেজ হতে হবে। লিওর হয়ে তার গোল স্কোরিং অ্যাবিলিটি এবং রেগুলার পারফরমেন্স করা জাতীয় দলে তার ফেরার ব্যাপারে এই জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ রোল প্লে করবে। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় কার্লো আনচেলত্তির এনরিককে বিশ্বকাপে নেওয়া উচিত। এনরিকের মতো একজন প্লেয়ার একটা দলে থাকা অনেক বড় একটা অ্যাসেট। যেমন 2022 সালে আর্জেন্টিনা দলে দেখে দেখুন, হুলিয়ান আলভারেজ একজন একজন প্লেয়ার ছিলেন, কিন্তু সেখান থেকে জাতীয় দলে গুরুত্বপূর্ণ কিছু ম্যাচে গোল করতে পেরেছেন। ঠিক একইভাবে এনরিক ম্যাচের বেঞ্চ থেকে এসে অনেকগুলো গোল করতে পারেন যেগুলো ম্যাচের রেজাল্ট ডিসাইড করে দিতে পারে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার, এই ইয়ং প্লেয়ারদের ওয়ার্ল্ড কাপের স্টেজে এক্সপিরিয়েন্স করিয়ে নিতে হবে। 2026 বিশ্বকাপে যদি এনরিক ম্যাচ টাইম নাও পায়, 2030 বিশ্বকাপে এনরিক কিন্তু গুরুত্বপূর্ণ একজন প্লেয়ার হতে চলেছে। তখন কিন্তু ব্রাজিলের মেইন স্টারও হতে পারে সে। অর্থাৎ এখন থেকে এই প্লেয়ারদের কিন্তু গ্রুমিং আপ করতে হবে। কার্লো আনচেলত্তির এই ব্যাপারে চিন্তাভাবনা করা উচিত, কেননা তিনি 2026 সালের পরেও কন্টিনিউ করতে চলেছেন। সম্ভবত 2030 সাল পর্যন্ত তিনি চুক্তি সাইন করতে চলেছেন। অর্থাৎ এই ইয়ং প্লেয়ারদের বিশ্বকাপের এক্সপিরিয়েন্স করানো খুবই জরুরি। এনরিকের ব্যাপারে আরেকটা জিনিস বলে রাখা ভালো, ছেলেটা কিন্তু খুবই পরিশ্রমী। যদি কিছু ফলস তার থেকেও থাকে সেখান থেকে সে কিন্তু রিকভার করতে পারবে। আমরা অনেকবারই দেখতে পাই কিছু ব্রাজিলিয়ান প্লেয়ার যখন ভালো খেলেন তাদেরকে মাথায় তুলে ফেলা হয়, আবার যখন তারা কয়েকটা ম্যাচ বাজে খেলেন সেখান থেকে তাদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। আমি এই জিনিসটা সবসময় বিপক্ষে ছিলাম। এনরিকের এখানে অনেক ইমপ্রুভমেন্টের ব্যাপার রয়েছে, কিন্তু তার মধ্যে যে ট্যালেন্টটা রয়েছে সেটা ব্রাজিলিয়ান দলের মধ্যে এই মুহূর্তে রেয়ার। লিওর হয়ে তার নতুন জার্নি শুরু হয়েছে, দেখা যাক তিনি সেটাকে কন্টিনিউ করতে পারেন কিনা। যদি কন্টিনিউ করতে পারেন অবশ্যই মার্চে তার কল আপ পাওয়া উচিত। দেখা যাক আনচেলত্তি কী করেন।